99% মানুষ জানে না নতুন নিয়মে ওয়ারিশ সম্পত্তি ভাগ করতে লাগে 3টি বাধ্যতামূলক ধাপ, নইলে দলিল হবে না, এমনকি জমি খাস খতিয়ানে চলে যেতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পিতার ঘাম ঝরানোর জমি, পরিবারের স্মৃতিতে ভরা ভিটে সবই কি অবহেলায় হারিয়ে যাবে? 2026 সালের বাস্তবতায় ওয়ারিশ সম্পত্তি রক্ষা করতে হলে শুধু আবেগ নয়, চাই সঠিক সিদ্ধান্ত। নিয়ম মানা না হলে সম্পত্তি আটকে যেতে পারে জটিলতায়, হারিয়ে যেতে পারে আপনার অধিকার। আজ সচেতন হন, কারণ আপনার একটি পদক্ষেপই ঠিক করে দেবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। ওয়ারিশ সম্পত্তির ভাগাভাগিতে নীরবে কিন্তু দৃঢ়ভাবে বদলে গেছে নিয়মের ভাষা। আর আগের মতো ইচ্ছে মতো বেচাকেনা, হস্তান্তর কিংবা ভাগাভাগি নয়, আইনের নতুন কাঠামো বলছে 3টি নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করলে 1 ইঞ্চি জমিও নড়বে না। শুধু তাই নয়, খুব শিগগিরই এই সব সম্পত্তি খাস খতিয়ানের আওতায় চলে যাবে, যা ভবিষ্যতের মালিকানা নির্ধারণে বড় প্রভাব ফেলবে। তাই অবহেলা নয়, এখনই সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ সম্পত্তি যেমন উত্তরাধিকার তেমনি দায়িত্ব। সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় বদলেছে ওয়ারিশ সম্পত্তির ভাগাভাগির নিয়মও। যে সম্পত্তি একদিন ছিল পারিবারিক সমঝোতার বিষয়, আজ তা আইনের কঠোর শর্তে বাঁধা। 3টি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন না করলে বন্ধ হয়ে যাবে হস্তান্তর, বেচা বিক্রি ও ভাগাভাগির সব দরজা। আরো চমক অপেক্ষা করছে সামনে। এক সময় এই ওয়ারিশ সম্পত্তি স্থান নেবে খাস খতিয়ানে, স্থায়ী নথির অংশ হয়ে। তাই ভবিষ্যৎ জটিলতা এড়াতে আজই জেনে নিন নতুন নিয়ম, নইলে অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাবে। আইন অনুযায়ী নির্ধারিত 3টি পদ্ধতি অবলম্বন না করলে আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না, হস্তান্তর হবে না, এমনকি ভাগও হবে না। অবহেলার কারণে একদিন আপনার মূল্যবান সম্পত্তি খাস খতিয়ানে চলে যেতে পারে, যার দায়ভার থাকবে শুধুই আপনার। আজই জেনে নিন সঠিক নিয়ম, না হলে প্রজন্মের সম্পদ চোখের সামনে হারিয়ে যাবে। 2026 সালে এসে ওয়ারিশ সম্পত্তি আর শুধু কাগজের নিয়ম নয়, এটা এখন দায়িত্ব, সচেতনতা আর সময়ের সাথে তার মিলিয়ে নেওয়ার গল্প। 99% মানুষ জানে না সঠিক পদ্ধতি অনুসরণ না করলে নিজের প্রাপ্য সম্পত্তিও একদিন অচেনা খাতায় চলে যেতে পারে। ভাগাভাগি, হস্তান্তর কিংবা বেচা বিক্রি, সবকিছুর আগে দরকার সঠিক পদ্ধতি ও নিয়ম জানা। আজই জেনে নিন, না জানার মাসুল যেন ভবিষ্যতে আপনাকে না দিতে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সকলেই জানি যে ওয়ারিশ সম্পত্তি কি। ওয়ারিশ সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ একজন ব্যক্তি যত সময় পর্যন্ত মৃত্যুবরণ না করেন তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না। আর একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয়। আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে মৃত ব্যক্তির সম্পত্তি, মৃত ব্যক্তির রেখে যাওয়া স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র সন্তান, বাবা, মা, তারা ফরজ মোতাবেক এই সম্পত্তির অংশীদারত্ব পেয়ে থাকেন বা মালিকানা পেয়ে থাকেন। এই মালিকানা পেতে হলে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন মেনে কিছু নিয়ম বা আইনের দৃষ্টিতে কিছু কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলি ওয়ারিশদের সম্পূর্ণ করতে হয়। আর এই সকল ওয়ারিশরা যদি মৃত ব্যক্তির সম্পত্তি সঠিকভাবে তারা যদি এই রাষ্ট্রীয় আইন না মানে এবং এই 3টি পদ্ধতিতে তারা যদি তাদের সম্পত্তি একক মালিকানা অর্জন না করে, তাহলে আইনের দৃষ্টিতে মৃত ব্যক্তির সম্পত্তির যারা ওয়ারিশ তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে সকল সংশ্লিষ্ট বিভাগ আছে, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, সেখানে তারা মালিকানা পাবে না বা তাদের মালিকানা বৈধ বলে গণ্য হবে না। এই বিষয়ে কয়েকটি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি কিভাবে মালিক হবেন, আপনি কার সম্পত্তির মালিকানা চাচ্ছেন, বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, তাদের মৃত্যুর পরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাবা মার কাছে এসেই কিন্তু শেষ হয় এবং বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক পুত্র সন্তান, কন্যা সন্তানরাই হয়। আমাদের সমাজে কিছু কিছু ভাই বন্ধু আছেন যারা এই সম্পত্তি নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করেন। তারা একটি রেকর্ড খতিয়ানে নাম উত্তোলন করে দিয়ে অন্য ওয়ারিশদের বঞ্চিত করে। বোনদের দূরবর্তী কোথাও বিবাহ হয়ে গেলে তারা বাবার বাড়িতে
কম আসে বা সম্পত্তির খোঁজ খবর নেয় না। অনেক ভাইয়েরা ও বোনদের ডিপ্রাইভ করে তারা সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিস্টেমটি চালু করেছে, এই সিস্টেমের কারণে আপনি আর এই সুযোগটি পাচ্ছেন না যে একজন ওয়ারিশকে বঞ্চিত করে আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর বা ভোগ দখল করতে পারেন। আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতিতে চলে গেছে। তখন ধাপে ধাপে প্রত্যেকটা খতিয়ান, প্রত্যেকটা দলিল কিন্তু অনলাইন করা হচ্ছে। প্রকৃতপক্ষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পত্তি যত ডকুমেন্টস আছে, যখন ধাপে ধাপে অনলাইন করা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই সম্পত্তিতে আপনার অংশ রয়েছে। এই অংশটি আপনাকে বের করতে হলে আপনাকে যা যা করতে হবে, তিনটি পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত হিসেবেই থেকে যায়। কথা হচ্ছে যদি আপনি এই সম্পত্তি ভাগ করতে চান, মানে জমা ভাগ করতে চান, আপনি জমা ভাগ করতে পারবেন। এখন অনেক ভাই বন্ধু প্রবাসে থাকে, তারা জমা ভাগ করতে চায় না। আবার দেখা গেছে কোনো ভাই সামনে দিয়ে নিয়ে রাখছে, তারা জমা ভাগ করতে চায় না, অর্থাৎ আপোষ বন্টননামা দলিল করতে চায় না। এইগুলি যারা করতে চায় না তারা বেসিক্যালি জানেন যে যদি আপোষ বন্টননামা দলিল করতে হয় তাহলে রাস্তার পাশের জমিটি তাকে ছেড়ে দিতে হবে, যেখানে আরেকজনের অংশ চলে যাবে। এই সমস্ত চিন্তা ভাবনা করে এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইভেন কি সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার এই ধারাবাহিকতায় সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এখন এই ধরনের কোনো ফ্রডুলেন্ট করা যাবে না, এই ধরনের কোনো চালাকি করা যাবে না, ডিপ্রাইভ করার সুযোগটি সরকার এখানে রাখে নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন সরাসরি আপনি যৌথভাবে নামজারি করতে পারবেন। এখন যৌথভাবে নামজারি করলে কি করতে হবে? আপনার জমির কাগজপত্র দিয়ে মৃত ব্যক্তির যে জমি, সে জমির কাগজপত্র এবং মৃত ব্যক্তির আপনি যে একজন ওয়ারিশ সেটা প্রমাণ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি ওয়ারিশান সনদ নেবেন। এটা নিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে দরখাস্ত করলে এসিল্যান্ড অফিস থেকে প্রত্যেক দাগে দাগে হিসা মোতাবেক সবার নাম জারি করে দেবে। কারণ এখন আর না দেওয়ার সুযোগ নাই যে আপনার নাম জারি হবে না এমন কিছু। সেখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে যদি আপনি আপোষ বন্টননামা দলিল না করেন তাহলে যৌথ নামজারি করলে প্রত্যেক দাগে দাগে নামজারি করে দেবে। আপনি সেই নামজারি মোতাবেক আপনার সম্পত্তি, আপনি মালিকানা, বেচা বিক্রি, হস্তান্তর সব কিছুই করতে পারবেন। আর যদি এটি না করেন তাহলে আপনি বেচা বিক্রি, হস্তান্তর কোনো কিছু করতে পারবেন না। সেকেন্ড থিং বা দ্বিতীয় পর্যায়ে আপনি আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি, আপনি বেচা বিক্রি, হস্তান্তর সব করতে পারেন। আপোষ বন্টননামা দলিল করতে হলে কি করতে হবে? মৃত ব্যক্তির যতগুলি ওয়ারিশ আছে তার সম্পত্তির মালিকানা পাবে, তাদের সবাইকে একত্রে বসে আপোষে একটা সিদ্ধান্তে যেতে হবে যে দাগে দাগে সম্পত্তি না নিয়ে আপনি এক দাগে ও 10% সম্পত্তি নিতে পারেন যদি সবাই মেনে নেয়। সবার মতামতের ভিত্তিতে একটি আপোষ বন্টননামা দলিল হবে, একটি মাত্র দলিল হবে। ইভেন কি এই দলিলের সার্টিফাইড কপি সকল ওয়ারিশগণ দিতে পারবে এবং এই দলিলটি যখন হয়ে যাবে তখন ওই দলিলের সার্টিফাইড কপিতে আপনি নামজারি করলে আপনাকে যে দাগ থেকে সম্পত্তি দেওয়া হয়েছে সেই দাগের আপনি মালিকানা পেয়ে যাবেন। আপনার নামে একটি নামজারি খতিয়ান হয়ে যাবে। আপনাকে ওই এক দাগ থেকেও যদি অন্য ওয়ারিশরা সম্পত্তি আপনাকে দিয়ে থাকে তাহলে এক দাগ থেকেই 10% সম্পত্তি আপনি নিতে পারবেন। এতে কোনো বিধি নিষেধ নেই, কারণ সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছি, এই আপোষ বন্টননামা দলিল করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবশেষে এবং 3 নম্বরে হচ্ছে আদালত কর্তৃক রায় ডিক্রি নেওয়া। দ্যাট মিনস দেখা গেল সে ফর এক্সাম্পল কেউ আপোষ বন্টননামা দলিলও করতেছে না বা যৌথ নামজারিও আপনি করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি যদি আদালতের মাধ্যমে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা রুজু করতে পারেন। একটি ওয়ারিশান সনদ এবং মৃত ব্যক্তির যে জমি, সেই জমির যে কাগজপত্র, তার দলিল দলিলাদি খতিয়ান, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আঞ্চলিক ও আর্থিক এখতিয়ার সম্পন্ন জেলা জজ কোর্টে আপনি একটি দেওয়ানি মোকদ্দমা রুজু করে দিতে পারেন। সেটা হচ্ছে
হচ্ছে বাটোয়ারা মোকদ্দমা। অনেকে বলে থাকেন যে বাটোয়ারা মোকদ্দমা দিলে অনেক সময় লাগে। আসলে এখন আগের দিন নেই, সময় বদলে গেছে বন্ধুরা। এখন জারি মামলা করতে হয় না, এখন ডিজিটাল পদ্ধতিতে আপনার নোটিশ যাচ্ছে, সাক্ষী একবারই হয়ে যাবে। বিদেশে থাকলেও বিদেশে বসে সাক্ষী দেওয়া যাচ্ছে। এই যে সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার আদালত কর্তৃক যখন আপনি একটি বাটোয়ারা মোকদ্দমা দিয়ে দিবেন, এই বাটোয়ারা মোকদ্দমাতে ঠিক তেমনি ভাবে যৌথ নামজারিটা যেরকম ভাবে হিস্সা মোতাবেক করা হতো, প্রত্যেক দাগে দাগে ফরজ মোতাবেক, তেমনি ভাবে আদালত কর্তৃক আপনার যে আইনজীবী থাকবেন তিনি যখন ভাগ করে দিয়ে সাবমিট করবেন, আদালত কর্তৃক সবকিছু দেখে যখন রায় ডিক্রি দিয়ে দেবে, সেই রায় ডিক্রির উপর বেস করে আপনি সরাসরি এসসি ল্যান্ড অফিসে গিয়ে আপনার এই সম্পত্তির নাম জারি করে নেবেন। ইভেন কি আপনি এই সম্পত্তি হস্তান্তর বেচা বিক্রি করতেও পারবেন। আর যদি আপনি এগুলি না করেন, তাহলে আপনি দখলে থাকলেও কিন্তু এই সম্পত্তির খাজনা দিতে গেলেও আপনাকে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হবে। আর আপনি যখন খাজনা বন্ধ করে রাখবেন, এক সময় ঘুম থেকে উঠে দেখবেন এই সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে, তখন কেমন লাগবে বন্ধুরা? এই সকল সমস্যা থেকে যদি আপনাকে পরিত্রাণ পেতে হয়, আপনার সম্পত্তি আপনি বুঝে নিতে চান, তাহলে এই উপরে আলোচিত এই 3টি পদ্ধতিতে ছাড়া আর কোনো পদ্ধতি নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে এমনটি বলা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম